প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ মিজানুর রহমান, চিফ ইন্সট্রাক্টর ইলেকট্রনিক্স, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী। গত ক্লাসে আমি ষষ্ঠ পর্ব ইলেকট্রনিক্স বিভাগের ইলেকট্রনিক মেজারমেন্ট বিষয়ের ট্রানজিস্টর টেস্টার ও আইসি টেস্টার সম্পর্কে আলোচনা করেছি। আজ এ বিষয়ের তাত্ত্বিক অংশের শেষ ক্লাস। আমি প্রথম অধ্যায় থেকে মেজারমেন্ট সম্পর্কে আলোচনা করব। হ্যালো অডিয়েন্স, আমার কথা কি শোনা যাচ্ছে? চলো এবার মূল আলোচনায় যাই। এই অধ্যায়ে যে জিনিসগুলো আলোচনা করা হবে: ডিফাইন মেজারমেন্ট, ডিসকাস সিগনিফিক্যান্স অফ মেজারমেন্ট, ডেসক্রাইব দ্য টার্ম অ্যাকুরেসি, প্রিসিশন, সেন্সিটিভিটি অ্যান্ড রেজুলেশন অর ডিসক্রিমিনেশন, distinguish between accuracy and precision, explain range and span of a measuring instrument, describe error in measurement, define loading effect, explain loading effect of ammeter and voltmeter, solve problem related to error in measurement. মেজারমেন্ট প্রদত্ত পরিমাণে পরিমাপ, মূলত পরিমাণ এবং একটি পূর্ব নির্ধারিত মানের মধ্যে তুলনার একটি ফলাফল। যেহেতু দুটি পরিমাণের মধ্যে তুলনা করা হয়, সেহেতু ফলাফলটি সংখ্যার মানগুলিতে প্রকাশিত হয়। আসলে পরিমাপ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ফিজিক্যাল প্যারামিটারকে অর্থপূর্ণ সংখ্যায় রূপান্তর করা যায়। পরিমাপের ফলাফল অর্থপূর্ণ হওয়ার জন্য দুটি বেসিক প্রয়োজনীয়তা আছে, যথা তুলনার উদ্দেশ্যে ব্যবহৃত স্ট্যান্ডার্ড অবশ্যই নির্ভুল হতে হবে এবং সাধারণভাবে গ্রহণযোগ্য হওয়া উচিত। 2. ব্যবহৃত যন্ত্রপাতি এবং গৃহীত পদ্ধতি অবশ্যই প্রমাণসাধ্য হতে হবে। মেজারমেন্টের গুরুত্ব ইঞ্জিনিয়ারিংয়ের সকল শাখার দুটি প্রধান ফাংশন আছে, যথা যন্ত্রপাতি ও প্রক্রিয়ার নকশা। 2. সরঞ্জাম এবং প্রক্রিয়ার যথাযথ অপারেশন এবং রক্ষণাবেক্ষণ। এই দুই ফাংশন পরিমাপ প্রয়োজন। এর কারণ সঠিক ও ইকোনমিক্যাল ডিজাইন, অপারেশন এবং রক্ষণাবেক্ষণে তথ্যের ফিডব্যাক প্রয়োজন। তাদেরকে ফিডব্যাক তথ্য সরবরাহের কারণে ইঞ্জিনিয়ারিংয়ের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে পরিমাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে মেজারমেন্টের গুরুত্ব অপরিসীম। কর্মক্ষমতা বৈশিষ্ট্য নির্দিষ্ট পরিমাপ কাজের জন্য সবচেয়ে উপযুক্ত ইনস্ট্রুমেন্ট বাছাই করার জন্য একটি ইনস্ট্রুমেন্টের কর্মক্ষমতা বৈশিষ্ট্যের জ্ঞান প্রয়োজন। ইনস্ট্রুমেন্টের কর্মক্ষমতা বৈশিষ্ট্য দুই প্রকার, যথা স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক এবং ডাইনামিক ক্যারেক্টারিস্টিক। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক যেমন অ্যাকুরেসি, প্রিসিশন, সেন্সিটিভিটি এবং রেজুলেশন সম্পর্কে আলোচনা করা হলো। অ্যাকুরেসি বলতে পরিমাপকৃত মান প্রকৃত মানের কতটা কাছাকাছি সেটাকেই বোঝায়। অর্থাৎ কোনো পরিমাপ যন্ত্র কর্তৃক কোনো রাশির প্রকৃত মানের কাছাকাছি পাঠ দেওয়ার ক্ষমতাকে উক্ত পরিমাপ যন্ত্রের অ্যাকুরেসি বলা হয়। অর্থাৎ কোনো যন্ত্র দ্বারা প্রকৃত মানের কতটা কাছাকাছি সেটাই মূলত অ্যাকুরেসি। প্রিসিশন এটি পরিমাপের রিপ্রোডিউসিবিলিটি এর একটি পরিমাপ। কোনো পরিমাপ যন্ত্রের পরিমাপকৃত রাশির পাঠসমূহের গড় মান থেকে সর্বোচ্চ বিচ্যুতিকে প্রিসিশন বলে। অর্থাৎ কোনো পরিমাপ যন্ত্র দ্বারা একটি রাশির একাধিক পাঠ গ্রহণ করা হলে উক্ত পাঠসমূহ পরস্পরের কতটা কাছাকাছি তা দ্বারা প্রিসিশন নির্দেশ করা হয়। অর্থাৎ মিটার দিয়ে একই রিডিং যখন 2-3 বার নেওয়া হয়, তাহলে পরের রিডিংগুলো কত কাছাকাছি হয় সেটাই মূলত তার প্রিসিশন। সেন্সিটিভিটি
ইনস্ট্রুমেন্টের আউটপুট সিগন্যালের মান বা রেসপন্স ও ইনপুট সিগন্যালের মান বা পরিমাপকৃত রাশির অনুপাতকে ইনস্ট্রুমেন্টের সেন্সিটিভিটি বলা হয়। এর একক মিলিমিটার পার মাইক্রোঅ্যাম্পিয়ার অর কাউন্ট পার ভোল্ট ডিপেন্ডিং আপন দ্য টাইপস অফ ইনপুট অ্যান্ড আউটপুট। এটার একক মূলত নির্ভর করে ইনপুট এবং আউটপুট কি এককে আসে সেটার উপর। আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি, ফিগারে একটা আউটপুট রেসপন্স দেওয়া আছে, এখানে ইনপুট রেসপন্স আউটপুট রেসপন্স, এখান থেকে চেঞ্জ অফ ইনপুট চেঞ্জ অফ আউটপুট। তাহলে সেন্সিটিভিটি ম্যাগনিটিউড আউটপুট ম্যাগনিটিউড অফ ইনপুট ডেল কিউ জিরো ডেল কিউ আই, অর্থাৎ আউটপুট ভাগ ইনপুট, অর্থাৎ কতটুকু ইনপুটের প্রয়োগ করলে আউটপুট রেসপন্স করবে। রেজুলেশন অর ডিসক্রিমিনেশন, কোনো ইনস্ট্রুমেন্টে প্রয়োগকৃত ইনপুট কোনো নির্দিষ্ট মান থেকে ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকলে নির্দিষ্ট সীমা অতিক্রম না করা পর্যন্ত আউটপুট মোটেও পরিবর্তন হবে না। এই নির্দিষ্ট সীমা অতিক্রমকারী বর্ধিত মানকে যন্ত্রটির রেজুলেশন অর ডিসক্রিমিনেশন বলে। অর্থাৎ একটি পরিমাপযোগ্য ভেরিয়েবলের ক্ষুদ্রতম পরিবর্তন যাতে একটি ইনস্ট্রুমেন্ট প্রতিক্রিয়া বা রেসপন্স করবে। অর্থাৎ ইনপুটে যে সামান্যতম পরিবর্তন করলে আউটপুটের পরিবর্তন হবে, সেই ইনপুটের পরিবর্তনের মানকেই মূলত বলা আছে রেজুলেশন। অ্যাকুরেসি এবং প্রিসিশনের মধ্যে পার্থক্য। অ্যাকুরেসি এটি নির্দেশ করে যে কোনো পরিমাপ সঠিক বা গৃহীত মানের কতটা কাছাকাছি। প্রিসিশন এটি দুই বা ততোধিক পরিমাপের একে অপরের ঘনিষ্ঠতা নির্দেশ করে। পরিমাপ স্ট্যান্ডার্ড পরিমাপের কাছাকাছি থাকবে, আর পরিমাপ যতবার পরিমাপ করা হয় ততবারই একই হবে। অ্যাকুরেসি প্রিসিশনের উপর নির্ভর করে না, প্রিসিশন অ্যাকুরেসির উপর নির্ভর করে না। পরিমাপকৃত রাশির একাধিক পার্টগুলো কাছাকাছি হলে অ্যাকুরেসি উচ্চমানের নাও হতে পারে, তবে একাধিক পার্টগুলো কাছাকাছি হলে প্রিসিশন উচ্চমানের হয়। সঠিক ক্যালিব্রেশনের মাধ্যমে অ্যাকুরেসির উন্নতি করা যায়, আর ক্যালিব্রেশনের মাধ্যমে প্রিসিশনের উন্নতি করা যায় না। রেঞ্জ অফ এ মেজারিং ইনস্ট্রুমেন্ট, কোনো ইনস্ট্রুমেন্টের স্কেল রেঞ্জ ইনস্ট্রুমেন্টের বৃহত্তম এবং ক্ষুদ্রতম পার্টের মধ্যে পার্থক্য হিসেবে সংজ্ঞায়িত করা হয়। অর্থাৎ ইনস্ট্রুমেন্ট দিয়ে সর্বনিম্ন কত একক পার্ট থেকে সর্বোচ্চ কত একক পার্ট নেওয়া যাবে। অর্থাৎ একটা ইনস্ট্রুমেন্ট দ্বারা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কতটুকু পার্ট নেওয়া যাবে সেই পরিমাণটাকে মূলত বলা আছে রেঞ্জ। ধরি একটা ইনস্ট্রুমেন্টের ক্যালিব্রেশন এর সর্বনিম্ন পয়েন্ট এক্স মিন একক এবং সর্বোচ্চ পয়েন্ট এক্স ম্যাক্স একক, এবং এই দুই পয়েন্টের মধ্যে কন্টিনিউয়াস ক্যালিব্রেশন করা আছে, তাহলে আমরা বলতে পারি ইনস্ট্রুমেন্টের রেঞ্জ এক্স মিন থেকে এক্স ম্যাক্স পর্যন্ত। স্প্যান অফ এ মেজারিং ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট স্কেলের সর্বোচ্চ একক এবং সর্বনিম্ন এককের মধ্যে পার্থক্যকে স্কেল স্প্যান বলে। ধরি একটি ইনস্ট্রুমেন্টের ক্যালিব্রেশন সর্বনিম্ন পয়েন্ট এক্স মিন একক এবং সর্বোচ্চ এক্স ম্যাক্স, এবং এই দুই পয়েন্টের মধ্যে কন্টিনিউয়াস ক্যালিব্রেশন আছে, তাহলে আমরা বলতে পারি স্প্যান ইকুয়াল টু এক্স ম্যাক্স মাইনাস এক্স মিন। অর্থাৎ একটা ইনস্ট্রুমেন্ট দ্বারা যদি 10 অ্যাম্পিয়ার থেকে 20 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপা হয়, তাহলে এর স্প্যান হবে 20 বিয়োগ 10। এরর, কোনো রাশির পরিমাপিত মান এবং প্রকৃত মানের পার্থক্যকে ভ্রম বা এরর বলে। ধরি ডেল এ ইকুয়াল টু এরর, এ এম মেজার ভ্যালু অফ কোয়ান্টিটি, এটি ট্রু ভ্যালু অফ কোয়ান্টিটি, তাহলে আমরা পাই ডেল এ ইকুয়াল টু এ এম মাইনাস এটি। হ্যাঁ, ডেল এ কে অ্যাবসলিউট এরর বলা হয়, অর্থাৎ প্রকৃত মান আর পরিমাপকৃত মান প্রকৃত মানের মধ্যে পার্থক্যটাই মূলত এরর, এটাকে আমরা অ্যাবসলিউট এররও বলে থাকি। তাহলে রিলেটিভ এরর, কোনো রাশির পরম ভ্রম ও প্রকৃত মানের অনুপাতকে রিলেটিভ এরর বলা হয়। রিলেটিভ এরর ইকুয়াল টু অ্যাবসলিউট এরর
by true error, true value, epsilon r equal to del a by at, এটাকে আবার epsilon 0 by at। এরর বিভিন্ন রকমের হতে পারে, হ্যাঁ, সাধারণত 3 প্রকার: গ্রস এরর, সিস্টেমেটিক এরর, র্যান্ডম এরর। গ্রস এরর এ শ্রেণীর ভ্রম পাঠ গ্রহণকালে, যন্ত্রপাতি ব্যবহারের সময় এবং লিপিবদ্ধ ও পরিমাপ ফলাফল হিসেবে হিসাব নিকাশের সময় মনুষ্য ভুলের জন্য হয়, অর্থাৎ মানুষ দ্বারাই এই ভুলগুলো তৈরি হয়। গ্রস এরর ক্যান বি avoided by adopting two means. There great care should be taken in reading and recording the data. 2, 3 or even more readings should be taken for the quantity under measurement. অর্থাৎ পাঠ গ্রহণকালে খুব যত্নশীল থাকতে হবে এবং একই পাঠ সম্ভব হলে 2-3 বার নিতে হবে। সিস্টেমেটিক এরর, এই ভ্রম 3 ধরনের: ইনস্ট্রুমেন্টাল এরর, পরিবেশগত এরর, পর্যবেক্ষণগত এরর। ইনস্ট্রুমেন্টাল এরর যান্ত্রিক কাঠামোর কারণে এই ভ্রম পরিলক্ষিত হয়। ইনস্ট্রুমেন্টের গঠন অথবা ক্যালিব্রেশন ত্রুটির কারণে এই ভ্রম সংঘটিত হয়। ভ্রমাঙ্কন ভ্রমণের কারণে ইনস্ট্রুমেন্ট পাঠে এরর দেখা দিতে পারে। জিরো অ্যাডজাস্টমেন্ট সঠিকতা না থাকলেও এ এরর দেখা দেবে। দুর্বল গঠন, অনিয়মিত স্প্রিং টেনশন, এয়ার গ্যাপে পরিবর্তনের কারণে এই ইনস্ট্রুমেন্টাল এরর দেখা দিতে পারে। ইনস্ট্রুমেন্টাল এরর দূর করার উপায়: নির্দিষ্ট প্রয়োগের জন্য একটি সঠিক ইনস্ট্রুমেন্ট নির্বাচন করে এ ভ্রমের পরিমাণ নির্ধারণপূর্বক কারেকশন ফ্যাক্টর প্রয়োগ করে একটি স্ট্যান্ডার্ড ইনস্ট্রুমেন্টের সাথে মিলিয়ে ইনস্ট্রুমেন্টটি ক্যালিব্রেশন করে। পরিবেশগত এরর, ইনস্ট্রুমেন্টের চতুর্দিকের চারিপার্শ্বিক অবস্থার কারণে এ এরর সৃষ্টি হয়। এটা হতে পারে তাপমাত্রা, চাপ, আর্দ্রতা, ধূলিবালি, কম্পন অথবা বহিঃচৌম্বক বা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের কারণে। ম্যাগনেটিক এবং ইলেকট্রোস্ট্যাটিক শিল্ড বা ঢাল ব্যবহার করে এই এরর হ্রাস করা যায়। পর্যবেক্ষণগত এরর, প্যারালাক্স এররের জন্য এই এরর হয়ে থাকে, কারণ এ অবস্থায় স্কেল ও পয়েন্টার একই তলে থাকে না। আয়নাযুক্ত স্কেল ব্যবহার করে এই ত্রুটি দূর করা যায়। আমরা নিচে কিছু চিত্র দেখি যে আমরা পয়েন্টারকে যদি এই পাশ থেকে দেখি তাহলে দেখা যাবে যে যেহেতু এটা মিরর, এটা পয়েন্টার, এটা দাগ, তাহলে এই পাশ থেকে দেখলে কাঁটাটা এক সাইডে যাবে, এটা এক সাইড, দুটো একই লাইনে দেখা যাবে না। আবার এদিক থেকে যদি দেখা যায় মিররের যে ছায়া আর কাঁটা একই রেখা, কিন্তু যদি আমরা ডাইরেক্ট বা সরাসরি দেখি একেবারে লম্ব বরাবর তাহলে দেখা যাবে পয়েন্টারের যে প্রতিবিম্ব এবং পয়েন্টার একই লাইনে থাকবে এবং এটাই সঠিক রিডিং। এটাকে বলা আছে প্যারালাক্স এরর। র্যান্ডম এরর, অজানা কারণে এ এরর সংঘটিত হয়ে থাকে। এমনকি সকল পদ্ধতিগত এরর যত্ন সহকারে লক্ষ্য করার পরেও এ এরর দেখা দিতে পারে। আকস্মিক এররের উদাহরণ: স্কেল পাঠসমূহের মধ্যে সন্নিবেশিত সিদ্ধান্তের ভ্রম, অর্থাৎ আমরা 7.25কে যদি 7.22 লিখি অথবা 7.3 পড়ি তাহলে এররটা তৈরি হবে। সাপ্লাই ভোল্টেজ বা ফ্রিকোয়েন্সির পরিবর্তনে এরর দেখা দিতে পারে, অর্থাৎ আমরা মেজারমেন্টের সময় হঠাৎ করে সাপ্লাই ভোল্টেজ পরিবর্তন হতে পারে বা ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতে পারে। বিবেচনা অথবা সামান্য ত্রুটি বিচ্যুতির কারণে ব্যক্তিগত এরর হতে পারে, অর্থাৎ আমরা একটা মান কাছাকাছি মান ধরতে যাই, কিছুটা এরর হতে পারে। লোডিং ইফেক্ট, মেজারমেন্ট সিস্টেমে আদর্শ অবস্থায় যখন কোনো উদ্দেশ্যে ব্যবহৃত একটি উপাদান প্রবেশ করানো হয় তখন মূল সিগন্যাল অবিকৃত থাকা উচিত। এর অর্থ হলো মেজারমেন্ট সিস্টেমে যে কোনো উপাদান প্রবেশ করলেও মূল সিগন্যাল বিকৃত হওয়া উচিত নয়, কিন্তু বাস্তবে দেখা গেছে যে সিস্টেম
সিস্টেমে যে কোনো উপাদান প্রবেশ করানোর ফলে অপরিবর্তনীয়ভাবে সিস্টেম থেকে উপাদান এনার্জি শোষণ করে এবং মূল সিগন্যালের বিকৃতি ঘটে। এ বিকৃতি অ্যাটেনিউয়েশন আকারে, ওয়েভ ফর্ম বিকৃতি, ফেজ শিফট ও এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা একত্রে ঘটে। এর ফলে আদর্শ মেজারমেন্ট সম্ভব হয় না। অর্থাৎ আমরা যখন কোনো সিস্টেমে কোনো কিছু পরিমাপ করার কোনো ইনস্ট্রুমেন্ট প্রবেশ করাই, তখন ওই ইনস্ট্রুমেন্ট সিস্টেম থেকে কিছু পাওয়ার গ্রহণ করে। এর ফলে আমাদের কি হয়, যে প্রকৃত যে সিগন্যাল সেটা কম হয় অথবা ডিস্টর্টেড হয়, ফেজ শিফট হয়ে যায়, হ্যাঁ, বা ওয়েভের আকৃতি বিভিন্ন রকম হতে পারে। এ ধরনের ইফেক্টকে বলা হয় লোডিং ইফেক্ট। অর্থাৎ লোড প্রবেশ করানোর ফলেই যে ত্রুটিটা দেখা দিচ্ছে সেটাকে আমরা বলবো লোডিং ইফেক্ট। হ্যাঁ, অর্থাৎ ইনস্ট্রুমেন্টে অবিকৃত আকারে ইনপুট সিগন্যাল আস্থা সহকারে পরিমাপ করা, রেকর্ড করা ও নিয়ন্ত্রণ করার অক্ষমতাকেই লোডিং ইফেক্ট বলে। অর্থাৎ একটা ইনস্ট্রুমেন্ট দ্বারা সঠিকভাবে বা অবিকৃত ইনপুটকে আমরা রেকর্ড করতে না পারার ক্ষমতাটাকেই মূলত বলা হচ্ছে লোডিং ইফেক্ট। তা লোডিং ইফেক্ট অফ অ্যামিটার, অর্থাৎ অ্যামিটার যদি সংযোগ করা হয় তাহলে লোডিং ইফেক্টটা কেমন হবে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখি যে অ্যামিটার দিয়ে লোডের কারেন্ট মাপা হয়। এর রোধ খুব কম থাকে, এটি লোডের সাথে সিরিজে সংযুক্ত করা হয়। তাহলে আমাদের অ্যামিটার দিয়ে কী করা হয়, কারেন্ট মাপা হয়। এর রেজিস্ট্যান্স কত থাকে, খুব কম থাকে। এটা আমরা কি করি, সার্কিটের সাহায্যে বা যে লোডে কারেন্ট পরিমাপ করব তার সাথে আমরা সিরিজে সংযুক্ত করি। তাহলে এই অ্যামিটার সংযোগ করার ফলে কি ধরনের লোডিং ইফেক্ট আসবে তা আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি। তাহলে এখানে আমরা একটা চিত্র খেয়াল করে দেখি যে চিত্রে দুটো চিত্র দেখানো আছে। প্রথম চিত্রে একটা সোর্স, একটা ইম্পিডেন্স এবং শর্ট সার্কিট করা আছে এ এবং বি দুটো প্রান্ত। তাহলে আমরা এই সিস্টেমটা অর্থাৎ যে কোনো একটা সার্কিটকে, হ্যাঁ, যদি আমরা যে লোডের কারেন্ট পরিমাপ করতে হবে সেই লোড থেকে, অর্থাৎ সেই লোড থেকে যেখানে আমরা মিটার সংযুক্ত করব সেই মিটার পয়েন্টকে খুলে নেব। নেওয়ার পর যে সোর্সগুলো থাকবে ওই দুই পয়েন্টের ওপেন সার্কিট ভোল্টেজ আমরা নির্ণয় করব। আর এই ইম্পিডেন্সটা হলো এই প্রান্ত, যখন আমরা যে প্রান্তে মিটার সংযোগ সেখান থেকে খুলে ফেলার পর এই দুই প্রান্ত থেকে পিছনে সমতুল্য ইম্পিডেন্স বের করব, যেটাকে আমরা বলি থেভেনিন ইম্পিডেন্স। হ্যাঁ, তাহলে এখানে আমরা মিটার সংযুক্ত করব বলেই এখানে খুলে রাখা হয়েছে। এটা এখন দুটা পদ্ধতিতে, এখানে শর্ট সার্কিট দিয়েছে, এখানে মিটারটা সংযোগ করা হয়েছে। তাহলে চিত্র অ্যামিটারের লোডিং ইফেক্টের জন্য থেভেনিন সমতুল্য সার্কিট দেয়। এটা হলো মূলত থেভেনিন সমতুল্য সার্কিট। এখানে একটি ভোল্টেজ সোর্স আছে যার মান হলো E0 এবং আউটপুট ইম্পিডেন্স আছে Z0। এ এবং বি দুটি টার্মিনাল যেখানে অ্যামিটার সংযুক্ত করা, অর্থাৎ এই দুটো টার্মিনালকে অ্যামিটার দ্বারা সংযুক্ত করা হয়। তাহলে E0 এ ও বি বিন্দুর ওপেন সার্কিট ভোল্টেজ আর Z0 এ ও বি বিন্দুতে থেভেনিন সমতুল্য। অর্থাৎ আমরা অ্যামিটারটা যে জায়গায় সংযুক্ত করব সেখান থেকে খুলে ফেলবো, খুলে ফেলে পিছনের দিকে তাকায় যে ইম্পিডেন্স সেটা ইম্পিডেন্স সমতুল্য ইম্পিডেন্স, আর ওই বিন্দুতে ওপেন অবস্থায় যে ভোল্টেজ সেটা বলা হয় ওপেন সার্কিট ভোল্টেজ। তাহলে এই অবস্থায় আমরা প্রথমে শর্ট সার্কিট করলে এর ভিতর দিয়ে একটা কারেন্ট প্রবাহ হবে। এটাই হলো ওই লোডের ভিতর দিয়ে প্রকৃত কারেন্ট। হ্যাঁ, তাহলে যখন আমরা শর্ট করে দিলাম তাহলে এই যে কারেন্টটা, এটা হলো আমাদের যে লোডের কারেন্ট পড়ে সেটা হলো সেই লোডের কারেন্ট। তাহলে শর্ট করে চিত্র এর থেকে আমরা তাহলে কি পাবো, I0 = E0 ভাগ Z0, অর্থাৎ এই কারেন্ট সমান হবে এই ভোল্টেজ ভাগ এই রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স। তাহলে এক্ষেত্রে আমরা E0 সমান কি পাবো, I0 Z0। এখন আমরা কি করব, এই দুই প্রান্তে আমরা একটা অ্যামিটার সংযুক্ত করব। তাহলে যখন আমরা প্রকৃত কারেন্ট পরিমাপ করি তখন এ ও বি দুটি টার্মিনাল প্রান্তের মধ্যে একটি কারেন্ট পরিমাপক ডিভাইস সংযুক্ত করা হয়। সাধারণত আমরা কি করি, অ্যামিটার সংযুক্ত করি। যখন টার্মিনালের মধ্যে একটি কারেন্ট স্থাপন করা হয়, অর্থাৎ যখন এই দুটোর মধ্যে একটা অ্যামিটার স্থাপন করা হয় তখন এই সার্কিটের সাথে ইম্পিডেন্স যুক্ত হয়। যখন এটাটা লাগানো হবে তখন অ্যামিটারের যে ইম্পিডেন্স সেটাও এই সার্কিটের ইম্পিডেন্সের সাথে যুক্ত হবে। তাহলে এই সংযুক্ত ইম্পিডেন্স কারেন্টের মানের পরিবর্তন ঘটাবে। অর্থাৎ
এটাকে যদি আমরা ওপেন করি, করার পর এই মিটারটা যদি এই জায়গায় লাগাই দিই, তাহলে এই মিটারের ইম্পিডেন্সটা এই ইম্পিডেন্সটা যোগ হবে, হয়ে এখানে যে কারেন্ট প্রবাহিত হতো তার চেয়ে এখানে ভিন্ন কারেন্ট প্রবাহিত, অর্থাৎ মান কমিয়ে যাবে যেহেতু ইম্পিডেন্সটা যোগ হবে। তাহলে এখানকার কারেন্ট বলা হলো আইএল, আর এখানে বলা হয়েছিল I0 তার শর্ট সার্কিট অবস্থায়, যেটা প্রকৃত কারেন্ট, আর আই হলো অ্যামিটারের ভিতর দিয়ে যে কারেন্ট যাবে, যে কারেন্ট আমরা পরিমাপ করব, পরিমাপকৃত কারেন্ট। ধরি ZL অ্যামিটারে ইম্পিডেন্স, তাহলে বি চিত্র থেকে আমরা কি পাবো? বি চিত্র থেকে পাবো IL ইকুয়াল টু E0 বাই এই Z0 প্লাস ZL, এটা সমান সমান আমরা আগে পেয়েছি E0 সমান I0 Z0, তাহলে এখানে আসলে তাই। এইবার আমরা কি করলাম, এখানে Z0 দিয়ে লব এবং হরকে ভাগ করলাম, করলে I0 1 প্লাস ZL ভাগ Z0। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি দেখতে পাই, যদি Z0 ZL থেকে বড় হয়, অনেক অনেক বড় হয়, তাহলে IL এবং I0 সমান সমান হবে, অর্থাৎ এই মানটা যদি বেশি হয় এই মানের থেকে, তাহলে এটা আর এটা সমান হবে। এর অর্থ অ্যামিটারের ইনপুট ইম্পিডেন্স সোর্স ইম্পিডেন্সের তুলনায় কম হওয়া উচিত, অর্থাৎ যে রেজিস্ট্যান্সে কারেন্ট পরিমাপ করব তার তুলনায় অবশ্যই অ্যামিটারের রেজিস্ট্যান্স কম হতে হবে। এখন আমরা একটা চিত্র দেখি, চিত্রতে দেখি একটা সমস্যা, অর্থাৎ 100 ওহম অ্যামিটারের সাহায্যে 500 ওহম রেজিস্টারে কারেন্ট পরিমাপ করতে হবে। তাহলে এখানে প্রকৃত কারেন্টের মান, কারেন্টের পরিমাপিত মান এবং শতকরা এরর বেগ, অর্থাৎ এই যে চিত্রটা আমরা দেখেছি, হ্যাঁ, এই যে এই 500 ওহমের ভিতর দিয়ে কত কারেন্ট যাবে এই মিটার দিয়ে আমার পরিমাপ করতে হবে। তাহলে প্রথম কাজ হলো আমাদের এটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট করতে হবে। তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট করতে গেলে প্রথমে আমাদের এই জায়গার ওপেন সার্কিট ভোল্টেজ, তাহলে ওপেন সার্কিট ভোল্টেজ E0, অর্থাৎ এই জায়গার ভোল্টেজ সমান হবে এর ভিতর দিয়ে কারেন্ট গুণন এই রেজিস্ট্যান্স, অর্থাৎ 10 ভাগ টোটাল রেজিস্ট্যান্স গুণন এই রেজিস্ট্যান্স, তাহলে এই জায়গার ভোল্টেজটা আমরা 5 ভোল্ট পেয়ে যাব। আর এখান থেকে যদি পিছনের দিকে তাকাই, এখানে শর্ট সার্কিট করে, তাহলে এই দুটো হবে প্যারালাল, তারপর হবে সিরিজ, অর্থাৎ প্যারালাল করলে অর্ধেক হয়ে যাবে, সমান মানে 1000 পাওয়া যাবে, যেটা আমরা দেখি। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বিটুইন এ অ্যান্ড বি ইকুয়াল টু কত? 1000। তাহলে অ্যাকচুয়াল কারেন্ট কত হবে? I0 ইকুয়াল টু E0 ভাগ Z0, আমরা যদি মান বসাইতে 5 পেয়েছি আর 1000 পেয়েছি, 5 মিলি অ্যাম্পিয়ার। এবার মেজার্ড ভ্যালু, অর্থাৎ মিটারে যেটা পাওয়া যাবে সেটা হলো E0 ভাগ Z0 ZL, তার 5 ভাগ 1000 প্লাস 100 4.55 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এরর কতটুকু হলো? 4.55 বিয়োগ 5 ভাগ 5 গুণ এত 9 -9%, মানে 9% লো, অর্থাৎ অ্যাকুরেসি হলো 91%। লোডিং ইফেক্ট অফ ভোল্টমিটার। এখন আমরা দেখলাম অ্যামিটারের লোডিং ইফেক্ট, এখন দেখবো ভোল্টমিটারের লোডিং ইফেক্ট। তাহলে ভোল্টমিটার দিয়ে আমরা সাধারণত কি করি, কোনো রেজিস্ট্যান্সের আড়াতে ভোল্টেজ ড্রপ মাপা হয়, এর রোধ খুব বেশি থাকে, অর্থাৎ ভোল্টমিটারের রেজিস্ট্যান্স খুব বেশি থাকে, এটিকে লোডের সাথে প্যারালালে সংযুক্ত করা হয়, অর্থাৎ আমরা ভোল্টমিটারের রেজিস্ট্যান্স কি থাকে, সবচেয়ে বেশি থাকে। হ্যাঁ, এটা কি করা হয়, লোডের সাথে প্যারালালে সংযুক্ত করা হয়। তাহলে ভোল্টমিটার সংযুক্ত করলে কীরকম লোডিং ইফেক্ট আসতে পারে, অর্থাৎ ভোল্টেজের পরিমাণ কতটুকু কম বা বেশি আসতে পারে, তা আমরা একটু দেখি। তাহলে এক্ষেত্রে দুটো চিত্র আমরা একটু লক্ষ্য করি। প্রথম চিত্রে একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট দেখানো হয়েছে, দ্বিতীয় চিত্রে থেভেনিন ইকুইভ্যালেন্টের সাথে ভোল্টমিটার সংযুক্ত করা হয়েছে। তাহলে এক্ষেত্রে যে জায়গায় আমরা ভোল্টমিটার সংযুক্ত করব সেই জায়গাটা প্রথমে ওপেন করে, এই জায়গা ওপেন সার্কিট ভোল্টেজটা হলো E0, এবং এখান থেকে যদি পিছনের দিকে যে সমতুল্য সেটা হলো Z0। তাহলে এই ওপেন অবস্থায় আমরা কি পাবো, যে এখানকার ভোল্টেজ এবং এখানকার ভোল্টেজ সমান পাবো, আর এই ইম্পিডেন্স পাবো Z0। তাহলে এই আমরা এখান থেকে পেয়ে গেলাম যে এই জায়গা খোলা অবস্থায় ভোল্টেজ হলো E0। এখন যদি আমরা মিটার এখানে লাগাই, তাহলে কি হবে, এই মিটারের রেজিস্ট্যান্স এর সাথে যুক্ত হবে, হয় হ্যাঁ এই সার্কিটের যে ভোল্টেজ সেটার একটা পরিবর্তন ঘটাবে। তাহলে বি চিত্র অনুযায়ী একটি ভোল্টমিটার এ ও বি প্রান্তের আড়াআড়ি সংযুক্ত করি, এই এ এবং বি আড়াআড়ি সংযুক্ত করি, ধরি ভোল্টমিটারের ইম্পিডেন্স ZL এবং ভোল্টমিটারের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট IL। তাহলে এই কারেন্টের কারণে সোর্সের আউটপুট ইম্পিডেন্সে
ভোল্টেজ ড্রপ আইএল Z0 হবে, অর্থাৎ এখানে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা হলো আইএল Z0। তাহলে ভোল্টমিটার সংযুক্ত অবস্থায় আউটপুট ভোল্টেজ, তাহলে ভোল্টমিটার সংযুক্ত অবস্থায় এখানকার আউটপুট ভোল্টেজটা ইএল ইকুয়াল টু E0 বিয়োগ এখানকার ড্রপ, এটা সমান সমান এই ইম্পিডেন্স এবং এই কারেন্ট। তাহলে এক্ষেত্রে আমরা E0 সমান সমান কী পাবো, যে এটা পারাপার করে দিলে আইএল থাকবে ZL প্লাস Z0। তাহলে এখন আমরা যদি ইএল বাই E0 বের করি তাহলে আমরা কি পাবো, ইএল সমান আইএল ZL, আর E0 কিছু আগে আমরা বের করলাম আইএল ইন্টু ZL প্লাস Z0। এটাকে যদি আমরা আইএল বাদ দিই তাহলে ZL ভাগ ZL প্লাস Z0 সমান সমান, এবার আমরা ZL দিয়ে লব এবং হর উভয়কে ভাগ করি। তাহলে ভাগ করলে আমরা পরিমাপকৃত যে ভোল্টেজ ইএল সমান যেটা পাবো এখান থেকে ক্যালকুলেশন করলে, তাহলে E0টা উপরে চলে যাবে আর নিচে থাকবে 1 প্লাস Z0 ভাগ ZL। এখন আমরা এই সমীকরণ থেকে কি লক্ষ্য করি যে যদি ZL এর মান Z0 থেকে অনেক বেশি হয় তাহলে ইএল আর E0 সমান হবে, কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে এটা সম্ভব হয় না। তাই আমরা দেখি প্রকৃত লোডিং ইফেক্ট যদি 1% হয় তবে ZL এর মান Z0 থেকে 100 গুণ হওয়া উচিত। হ্যাঁ, যদি আমরা মনে করি যে লোডিং ইফেক্টটা 1%-এর ভিতরে রাখবো তাহলে অবশ্যই ZL এর মান Z0 যা হবে তার থেকে 100 গুণ বেশি হওয়া উচিত। আর যদি মনে করি না 5% পর্যন্ত আমরা লোডিং ইফেক্ট রাখবো তাহলে ZL এর মান Z0 থেকে 20 গুণ বেশি হওয়া উচিত। তাহলে আমরা দেখলাম অ্যামিটার এবং ভোল্টমিটার সাহায্যে যখন আমরা কারেন্ট বা ভোল্টেজ পরিমাপ করি তখন আমাদের একটা কি আসে, লোডিং ইফেক্ট আসে, অর্থাৎ যে মানটা আমরা মাপি তার তুলনায় কম কারেন্ট বা কম ভোল্টেজ আমরা পেয়ে থাকি। এখন একটা সমস্যা দেখি যে 2 নম্বর চিত্র অনুযায়ী 50 ভোল্ট রেঞ্জ ও 1000 কিলো ওহম রোধের ভোল্টমিটার দিয়ে এ ও বি টার্মিনালের প্যারালাল এ সংযুক্ত রোধ 200 কিলো ওহম ভোল্টেজ পরিমাপ করা হবে। তাহলে পরিমাপকৃত ভোল্টেজের মান এবং অ্যাকুরেসি ও লোডিং এরর নির্ণয়, অর্থাৎ আমাদের সমস্যাটা হলো এটা। তাহলে এই যে ভোল্টেজ কত হবে সেটা মাপবো এবং এদের প্রকৃত মান কতটুকু কম, এর এররটুকু কতটুকু সেটা আমরা দেখব। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, এটার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট তৈরি করতে হবে। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট তৈরি ওপেন সার্কিট ভোল্টেজ আর কি ইম্পিডেন্স। তাহলে ওপেন সার্কিট ভোল্টেজ যদি আমরা নির্ণয় করি, খোলা অবস্থায় ভোল্টেজ কত হবে, 100 ভাগ 200 কিলো যোগ 200 কিলো গুণন 200 কিলো করলে 50 ভোল্ট। আর ইম্পিডেন্স এটা যে শর্ট করতে হলে এখান থেকে দুটো মিলে 100 ওহম আসে, যেটা আমরা এখানে 100 কিলো ওহম দেখেছি এবং 50 ভোল্ট দেখেছি। এইবার আমরা মিটার সংযুক্ত এভাবে করলে এই ভোল্টমিটার রিডিংটা কত হবে সেটা আমরা দেখি। থেভেনিন ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স Z0 মান আমরা 100 কিলো পাই। মেজার্ড ভ্যালু অফ ভোল্টেজ EL ইকুয়াল টু E0 ভাগ আমরা ফর্মুলা যেটা শিখলাম 1 প্লাস Z0 ভাগ ZL, মান বসাই দিলাম 50 এর 100 1 প্লাস 1000 হয় 45.45 ভোল্ট, মানে মান 45 কম। তাহলে এখন আমরা দেখলাম এরর, তাহলে কি আসলো, ট্রু ভ্যালুটা ছিল 50, অর্থাৎ 45.45 ভাগ 50 গুণ 100 9%। এক্ষেত্রে আমরা দেখতেছি যে 9.1% লো, অর্থাৎ যে মিটারের যে অ্যাকুরেসি সেটা হবে 90.9%। তাহলে এখন বাড়ির কাজ, মেজারমেন্ট কি, অ্যাকুরেসি, প্রিসিশন, সেন্সিটিভিটি ও রেজলিউশন বলতে কি বোঝায়, অ্যাকুরেসি এবং প্রিসিশনের মধ্যে পার্থক্য লেখো, লোডিং ইফেক্ট কি, অ্যামিটার ও ভোল্টমিটারের লোডিং ইফেক্ট বর্ণনা করো, রেঞ্জ ও স্প্যান কাকে বলে। তাহলে আমরা এতক্ষণ ধরে যা আলোচনা করলাম মেজারমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা, আর এই পর্যন্ত যা আমরা আলোচনা করছি এই সাবজেক্টে সমস্ত অধ্যায় আলোচনা করা হয়েছে, কাজেই এই অধ্যায়ের তাত্ত্বিক বিষয়ে আলোচনা শেষ, আর কোনো আলোচনার আপাতত বিষয় নেই। পরবর্তীতে যদি কখনো হয় তখন সেটা চিন্তা করা যাবে। হ্যাঁ, সরাসরি ক্লাস দেখার জন্য লিঙ্ক www.facebook.com/skills.gov.bd। ক্লাসসমূহ পুনরায় দেখতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়নের কারিগরি শিক্ষা অধিদপ্তর পেজ
www.skills.gov.bd/dta। ধন্যবাদ।